নখ, সপ্তম পর্ব। দ্বাদশ পরিচ্ছেদ। একদিন রাজু পাড়ে কাছারিতে খবর পাঠাইল যে বুনো শুয়োরের দল তাহার চীনা ফসলের ক্ষেতে প্রতি রাত্রে উপদ্রব করিতেছে। তাহার মধ্যে কয়েকটি দাঁতওয়ালা ধাড়ি শুয়োরের ভয়ে সে ক্যানেস্টা পিটানো ছাড়া অন্য কিছু করিতে পারে না। কাছারি হইতে ইহার প্রতিকার না করিলে তাহার সমুদয় ফসল নষ্ট হইতে বসিয়াছে। শুনিয়া নিজেই বৈকালের দিকে বন্দুক লইয়া গেলাম। রাজুর কুটির ও জমি নাড়া বৈহারের ঘন জঙ্গলের মধ্যে, সেদিকে এখনো লোকের বসবাস নাই। ফসলের ক্ষেতের পত্তনও খুব কম হইয়াছে, কাজেই বন্য জন্তুর উপদ্রব বেশি। দেখি রাজু নিজের ক্ষেতে বসিয়া কাজ করিতেছে। আমায় দেখিয়া কাজ ফেলিয়া ছুটিয়া আসিল। আমার হাত হইতে ঘোড়ার লাগাম লইয়া নিকটের একটা হরিতকি গাছে ঘোড়া বাঁধিল। বলিলাম, কই রাজু, তোমায় যে আর দেখিনে, কাছারির দিকে যাও না কেন? রাজুর খুপরির চারিদিকে দীর্ঘ কাশের জঙ্গল, মাঝে মাঝে কেত ও হরিতকি গাছ। কি করিয়া যে এই জনশূন্য বনে সে একা থাকে। এ জঙ্গলে কাহারও সহিত দিনান্তে একটি কথা বলিবার উপায় নাই। অদ্ভুত লোক বটে। রাজু বলিল, সময় পাই কই যে যাব কোথাও হুজুর। ক্ষেতের ফসল চৌকি দিতেই তো আমার প্রাণ বেরিয়ে যায়, তার উপর মহিষ আছে আবার। 3টি মহিষ চড়াইতে ও 1.5 বিঘা জমির চাষ করিতে এত কি ব্যস্ত থাকে যে সে লোকালয়ে যাইবার সময় পায় না। এ কথা জিজ্ঞাসা করিতে যাইতেছিলাম, কিন্তু রাজু আপনা হইতেই তাহার দৈনন্দিন কাজের যে তালিকা দিল, তাহাতে দেখিলাম তাহার নিঃশ্বাস ফেলিবার অবকাশ না থাকারই কথা। ক্ষেত খামারের কাজ, মহিষ চড়ানো, দুধ দোয়া, মাখন তোলা, পূজা অর্চনা, রামায়ণ পাঠ, রান্না খাওয়া, শুনিয়া যেন আমারই হাঁফ লাগিল। কাজের লোক বটে রাজু। ইহার উপর নাকি সারা রাত জাগিয়া ক্যানেস্টা পিটাইতে হয়। বলিলাম, শুয়োর কখন বেরোয়? তার তো কিছু ঠিক নেই হুজুর, তবে রাত হলেই বেরোয় বটে। একটু বসুন না, দেখবেন কত আসে। কিন্তু আমার কাছে সর্বাপেক্ষা কৌতূহলের বিষয়ে রাজু একা এই জনশূন্য স্থানে কি করিয়া বাস করে। কথাটা জিজ্ঞাসা করিলাম। রাজু বলিল, অভ্যাস হয়ে গিয়েছে বাবুজি, বহুদিন এমনি ভাবেই আমি আছি। কষ্ট তো হয়ই না, বরং আপন মনে বেশ আনন্দেই থাকি। সারা দিন খাটি আর সন্ধেবেলা ভজন গাই, ভগবানের নাম নিই। দিন বেশ ভালোই কেটে যায় বাবুজি। রাজু কি গনু মাহাতো কি জয়পাল, এ ধরনের মানুষ আরো অনেক আছে জঙ্গলের মধ্যে মধ্যে। ইহাদের মধ্যে একটা নূতন জগৎ দেখিতাম, যে জগৎ আমার পরিচিত নয়। আমি জানি রাজুর একটি সাংসারিক বিষয়ে অত্যন্ত আসক্তি আছে। সে চা খাইতে অত্যন্ত ভালোবাসে, অথচ এই জঙ্গলের মধ্যে চায়ের উপকরণ সে কোথায় পায়? এই ভাবিয়া আমি নিজে চা ও চিনি লইয়া গিয়াছিলাম। বলিলাম, রাজু, একটু চা করো তো, আমার কাছে সব আছে দেখো। রাজু মহা আনন্দে একটি 3 সেরি লোটাতে জল চড়াইয়া দিল। চা প্রস্তুত হইল, কিন্তু একটি মাত্র ছোট কাঁসার বাটি ব্যতীত অন্য কোনো পাত্র নাই। তাহাতেই সে আমায় চা দিয়া সে নিজে বড় লোটাটি লইয়া চা খাইতে বসিল। রাজু হিন্দি লেখাপড়া জানে বটে, কিন্তু বহির্জগৎ সম্বন্ধে তাহার কোনো জ্ঞান নাই। কলিকাতার নামটা শুনিয়াছে, কিন্তু কোন দিকে তাহা জানে না। বোম্বাই বা দিল্লির সম্বন্ধে তার ধারণা চন্দ্রলোকের ধারণার মতো সম্পূর্ণ অবাস্তব ও কুয়াশাচ্ছন্ন। শহরের মধ্যে সে দেখিয়াছে পূর্ণিয়া, তাও অনেক বছর আগে, এবং মাত্র কয়েকদিনের জন্য সে সেখানে গিয়াছিল। জিজ্ঞাসা করিলাম, মোটর গাড়ি দেখেছ রাজু?
না হুজুর, দেখিনি। তবে শুনেছি বিনা গরুতে বা ঘোড়ায় সে গাড়ি নাকি চলে, খুব নাকি ধোঁয়া বেরোয়। আজকাল পূর্ণিয়া শহরে নাকি অনেক এসেছে। আমার তো সেখানে অনেককাল যাওয়া আসা নেই বাবুজি। আমরা গরিব লোক, শহরে গেলেই তো পয়সা চাই। রাজুকে জিজ্ঞাসা করিলাম সে কলিকাতায় যাইতে চায় কিনা। যদি চায় তাহা হইলে আমি তাহাকে একবার ঘুরাইয়া আনিব, পয়সা লাগিবে না। রাজু বলিল, না না বাবুজি, শহর বড় খারাপ জায়গা, চোর গুন্ডা জুয়াচোরের আড্ডা বলে আমি শুনেছি। সেখানে গেলে শুনেছি যে জাত থাকে না, সব লোক সেখানকার বদমাইশ। আমার এ দেশের একজন লোক সে শহরে হাসপাতালে গিয়েছিল, তার পায়ে কি হয়েছিল সেই জন্যে তার ডাক্তার নাকি ছুরি দিয়ে তার পা কাটে আর বলে, তুমি আমাকে কত টাকা দেবে বলো। তখন সে বললে যে 10 টাকা দেব। তখন ডাক্তার আরও কাটে, আবার বললে এখনো বলো কত টাকা দেবে। সে বললে আরও 5 টাকা দেব ডাক্তার সাহেব, আর কেটো না। ডাক্তার বললে ওতে হবে না, বলে আবার পা কাটতে লাগলো। সে গরিব লোক বাবুজি, যত কাঁদে ডাক্তার ততই নাকি ছুরি দিয়ে কাটে, কাটতে কাটতে গোটা পা খানাই নাকি কেটে ফেললে। উফ, কি কাণ্ড একবার ভাবুন দেখি হুজুর। রাজুর কথা শুনিয়া হাস্য সংবরণ করা দায় হইয়া উঠিল। মনে পড়িল এই রাজুই একবার আকাশে রামধনু উঠিতে দেখিয়া আমাকে বলিয়াছিল, রামধনু যে দেখছেন বাবুজি, ও ওঠে ওই উইয়ের ঢিবি থেকে, জানেন? আমি সচক্ষে দেখেছি বাবুজি। রাজুর খুপড়ির সামনের উঠোনে একটি খুব বড় আসান গাছ আছে, তারই তলায় বসিয়া আমরা চা খাইতেছিলাম। যেদিকে যাই সেদিকেই ঘন বন, কেত, আমলকি, পুষ্পিত বহেরালতার ঝোপ। বহেরা ফুলের একটি মৃদু সুগন্ধ সান্ধ্য বাতাসকে সুমিষ্ট করিয়া তুলিয়াছে। আমার মনে হইল এইসব স্থানে বসিয়া এমনভাবে চা খাওয়া জীবনের একটা সৌন্দর্যময় অভিজ্ঞতা। কোথায় এমন অরণ্য প্রান্তর, কোথায় এমন জঙ্গলে ঘেরা কাশের কুটির, রাজুর মতো মানুষই বা কোথায়? এ অভিজ্ঞতা যেমন বিচিত্র তেমনই দুষ্প্রাপ্য। বলিলাম, আচ্ছা রাজু, তোমার স্ত্রীকে নিয়ে আসো না কেন? তোমায় তো তাহলে আর কষ্ট করে একলা রেঁধে খেতে হয় না। রাজু বলিল, সে বেঁচে নেই হুজুর, আজ 17-18 বছর হলো মারা গিয়েছে। তারপর থেকে বাড়িতে আর মন বসাতে পারিনে। রাজুর জীবনে রোমান্স ঘটিয়াছিল, এ ভাবিতে পারাও কঠিন বটে। কিন্তু অতঃপর রাজু যে গল্প করিল তাহাকে ও ছাড়া অন্য নামে আর অভিহিত করা চলে না। রাজুর স্ত্রীর নাম ছিল সরজু, অর্থাৎ সরজু। রাজুর বয়স যখন 18 ও সরজুর 14, তখন উত্তর ধরমপুর শ্যামলাল টোলাতে সরজুর বাপের টোলে রাজু দিন কতক ব্যাকরণ পড়িতে যায়। রাজুকে বলিলাম, কতদিন পড়েছিলে? ও কিছু না বাবুজি, বছরখানেক ছিলাম, কিন্তু পরীক্ষা দিইনি। সেখানে আমাদের প্রথম দেখাশুনো এবং ক্রমে ক্রমে আমাকে সমীহ করিয়া রাজু অল্প কাশিয়া চুপ করিল। আমি উৎসাহ দিবার সুরে বলিলাম, তারপর বলে যাও। কিন্তু হুজুর, ওর বাবা ছিলেন আমার অধ্যাপক, আমি কি করে তাকে এ কথা বলি বলুন দেখি। তা একদিন কার্তিক মাসে ছট পরবের দিনে সরজু ছোপানো হলদে শাড়ি পরে কুশি নদীতে একদল মেয়ের সঙ্গে নাইতে যাচ্ছে, আর আমি ওই রাজু কাশিয়া আবার চুপ করিল। তাহাকে পুনরায় উৎসাহ দিয়া বলিলাম, আরে তাতে কি, বলো বলো। তা বাবুজি, ওকে দেখবার জন্য আমি একটা গাছের আড়ালে লুকিয়ে রইলাম। এর কারণ এই যে ইদানিং ওর সঙ্গে আমার আর তত দেখাশুনো হতো না। এক জায়গায় ওর বিয়ের কথাবার্তাও চলছিল। যখন দলটি গাইতে গাইতে, মানে আপনি তো জানেন যে ছট পরবের সময় মেয়েরা গান করতে করতে নদীতে ছট ভাসাতে যায়,
তারপর যখন ওরা গাইতে গাইতে আমার সামনে এলো, ও তখন আমায় দেখতে পেয়েছে হুজুর, গাছের আড়ালে। ও হাসলে, আমিও হাসলাম। আমি হাত নেড়ে ইশারা করলাম একটু যাতে পিছিয়ে পড়ে। তা ও হাত নেড়ে বললে যে এখন নয়, ফেরবার সময়। রাজুর 52 বছর বয়সের মুখমণ্ডলে 20 বর্ষীয় তরুণ প্রেমিকের লাজুকতা ও চোখে একটি স্বপ্ন ভরা সুদূর দৃষ্টি ফুটিল এ কথা বলিবার সময়। যেন জীবনের বহু পিছনে প্রথম যৌবনের পূর্ণ দিনগুলিতে যে কল্যাণী তরুণী ছিল 14 বর্ষদেশে, তাহাকেই খুঁজিতে বাহির হইয়াছে ওর সঙ্গী হারা পৌর প্রাণ। এই ঘন জঙ্গলে একা বাস করিয়া সে ক্লান্ত হইয়া পড়িয়াছে। এখন যাহার কথা ভাবিতে তাহার ভালো লাগে, যাহার সহচর্যের জন্য তার মন উন্মুখ, সে হইল বহু কালের সেই বালিকা সরজু, পৃথিবীতে যে আজ আর কোথাও নাই। বেশ লাগিতেছিল ওর গল্প। আগ্রহের সঙ্গে বলিলাম, তারপর? তারপর ফেরবার পথে দেখা হলো। ও একটু পিছিয়ে পড়ল দলের থেকে। আমি বললাম, সরজু, আমি বড় কষ্ট পাচ্ছি, তোমার সঙ্গে দেখাশোনাও বন্ধ, আমার লেখাপড়া হবে কিনা জানি না, তবে কেন মিছে কষ্ট পাই, ভাবছি টোল ছেড়ে চলে যাব এ মাসের শেষেই। শুনে বাবুজি সরজু একেবারে কেঁদে ফেললে, বললে, বাবাকে বলো না কেন? তা সরজুর কান্না দেখে আমি কেমন মরিয়া হয়ে উঠলাম। এমনি হয়তো এ কথা কখনো আমার অধ্যাপককে আমি বলতে পারতাম না, কিন্তু সেদিন তাই বলে ফেললাম। বিয়ে হওয়ায় কোনো বাধা ছিল না বাবুজি, স্বঘর স্বজাতি, বিয়ে হয়েও গেল। খুব সহজ ও সাধারণ রোমান্স হয়তো শহরের কোলাহলে বসিয়া শুনিলে এটাকে নিতান্ত ঘরোয়া গ্রাম্য বৈবাহিক ব্যাপার, সামান্য একটু পুতুপুতু ধরনের পূর্বরাগ বলিয়া উড়াইয়া দিতাম। কিন্তু এখানে ইহার অভিনবত্ব ও সৌন্দর্যে মন মুগ্ধ হইল। দুইটি নরনারী কি করিয়া পরস্পরকে লাভ করিয়াছিল তাহাদের জীবনে, এই ইতিহাস যে কতখানি রহস্যময় তাহা বুঝিয়াছিলাম সেদিন। চা পান শেষ করিতে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া আকাশে পাতলা জ্যোৎস্না ফুটিল। ষষ্ঠী কি সপ্তমী তিথি। আমি বন্দুক লইয়া বলিলাম, চলো রাজু, দেখি তোমার ক্ষেতে কোথায় শুয়োর। একটা বড় তুত গাছ ক্ষেতের এক পাশে। রাজু বলিল, এই গাছের উপর উঠতে হবে হুজুর, আজ সকালে আমি একটা মাচা বেঁধেছি ওর একটা দোডালায়, সেইখানেই উঠি চলুন। আমি দেখিলাম বিষম মুশকিল, গাছে ওঠা অনেক দিন অভ্যাস নাই, তার উপর এই রাত্রিকালে। কিন্তু রাজু উৎসাহ দিয়া বলিল, কোনো কষ্ট নেই হুজুর, বাঁশ দেওয়া আছে, আর নিচেই তো ডালপালা, ওঠা খুব সহজ। রাজুর হাতে বন্দুক দিয়া ডালে উঠিয়া মাচায় বসিলাম। রাজু অবলীলাক্রমে আমার পিছু পিছু উঠিল। দুজনে জমির দিকে দৃষ্টি রাখিয়া মাচার উপর বসিয়া রইলাম পাশাপাশি। জ্যোৎস্না আরও ফুটিল। তুত গাছের দোডালা হইতে জ্যোৎস্নালোকে কিছু স্পষ্ট কিছু অস্পষ্ট জঙ্গলের শীর্ষদেশে ভারী অদ্ভুত ভাব মনে আনিতেছিল। ইহাও জীবনের এক নতুন অভিজ্ঞতা বটে। একটু পরে চারিপাশের জঙ্গলে শিয়ালের পাল ডাকিয়া উঠিল। সঙ্গে সঙ্গে একটা কালো মতো কি জানোয়ার দক্ষিণ দিকের ঘন জঙ্গলের ভিতর হইতে বাহির হইয়া রাজুর ক্ষেতে আসিয়া ঢুকিল। রাজু বলিল, ওই যে বাবু, ওই দেখুন। আমি বন্দুক বাগাইয়া ধরিলাম, কিন্তু আরও কাছে আসিলে জ্যোৎস্নালোকে দেখা গেল সেটা শুয়োর নয়, একটা নীলগাই। নীলগাই মারিবার প্রবৃত্তি হইল না। রাজু মুখে দূর দূর বলিতে সেটা ক্ষিপ্র পদে জঙ্গলের দিকে চলিয়া গেল। আমি একটা ফাঁকা আওয়াজ করিলাম। ঘণ্টা 2 কাটিয়া গেল। দক্ষিণ দিকের সে জঙ্গলটার মধ্যে বনমোরগ ডাকিয়া উঠিল। ভাবিতেছিলাম, দাঁতওয়ালা ধাড়ি শুয়োরটা মারিব, কিন্তু একটা ক্ষুদ্র শুয়োর শাবকেরও টিকি দেখা গেল না। নীলগায়ের পিছনে ফাঁকা আওয়াজ করাটা অত্যন্ত ভুল হইয়াছে। রাজু বলিল, এবার নেমে চলুন হুজুর, আপনার আবার ভোজনের ব্যবস্থা করতে হবে। আমি বলিলাম,
কিসের ভোজন? আমি কাছারিতে যাব। রাত এখনো 10টাও বাজেনি। থাকবার জো নেই রাজু। কাল সকালে সার্ভে ক্যাম্পে কাজ দেখতে বেরোতে হবে আমায়। খেয়ে যান হুজুর। না রাজু, এরপর নাড়া বৈহারের জঙ্গল দিয়ে একা যাওয়াটা ঠিক হবে না। এখনই আমি যাই, কেমন? তুমি কিছু মনে করো না। ঘোড়ায় উঠিবার সময় বলিলাম, মাঝে মাঝে তোমার এখানে চা খেতে যদি আসি তাহলে বিরক্ত হবে না তো? রাজু বলিল, কি যে বলেন হুজুর, এই জঙ্গলে একা থাকি, গরিব মানুষ, আমায় ভালোবাসেন তাই না চা চিনি এনে তৈরি করিয়ে একসঙ্গে খান? ও কথা বলে আমায় লজ্জা দেবেন না বাবুজি। সে সময় রাজুকে দেখিয়া মনে হইল রাজু এই বয়সেই বেশ দেখিতে। যৌবনে সে খুবই সুপুরুষ ছিল। অধ্যাপক কন্যা সরজু তাহার পিতার তরুণ সুন্দর ছাত্রটির প্রতি আকৃষ্ট হইয়া নিজের সুরুচিরই পরিচয় দিয়াছিল। রাত্রি গভীর, একা প্রান্তর বাহিয়া আসিতেছি। জ্যোৎস্না অস্ত গিয়াছে, কোনো দিকে আলো দেখা যায় না। এক অদ্ভুত নিস্তব্ধতা। এ যেন পৃথিবী হইতে জনহীন কোনো অজানা গ্রহলোকে নির্বাসিত হইয়াছি। দিগন্ত রেখায় জলজলে বৃশ্চিক রাশি উদিত হইতেছে। মাথার উপরে অন্ধকার আকাশে অগণিত দুটি লোক, নিম্নে লকটুলিয়া বৈহারের নিস্তব্ধ অরণ্য। ক্ষীণ নক্ষত্রালোকে পাতলা অন্ধকারে বন ঝাউয়ের শীর্ষ দেখা যাইতেছে। দূরে কোথায় শিয়ালের দল প্রহর ঘোষণা করিল। আরও দূরে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমারেখা অন্ধকারে দীর্ঘ কালো পাহাড়ের মতো দেখাইতেছে। অন্য কোনো শব্দ নাই, কেবল এক ধরনের পতঙ্গের এক খেয়ে এক টানা কির শব্দ ছাড়া। কান পাতিয়া ভালো করিয়া শুনিলে ওই শব্দের সঙ্গে মিশানো আরও 2-3টি পতঙ্গের আওয়াজ শোনা যাইবে। কি অদ্ভুত রোমান্স এই মুক্ত জীবনে! প্রকৃতির সহিত ঘনিষ্ঠ নিবিড় পরিচয়ের সে কি আনন্দ! সকলের উপর কি একটা অনির্দেশ্য অব্যক্ত রহস্য মাখানো। কি সে রহস্য জানি না, কিন্তু বেশ জানি সেখান হইতে চলিয়া আসিবার পর আর কখনো কোথাও সে রহস্যের ভাব মনে আসে নাই। যেন এই নিস্তব্ধ নির্জন রাত্রে দেবতারা নক্ষত্র রাজির মধ্যে সৃষ্টির কল্পনায় বিভোর, যে কল্পনায় দূর ভবিষ্যতে নবনব বিশ্বের আবির্ভাব, নবনব সৌন্দর্যের জন্ম, নানা নবপ্রাণের বিকাশ বীজ রূপে নিহিত। শুধু যে আত্মা নিরলস অবসর যাপন করে জ্ঞানের আকুল পিপাসায়, যার প্রাণ বিশ্বের বিরাটত্ব ও ক্ষুদ্রত্বের সম্বন্ধে সচেতন আনন্দে উল্লসিত, জন্ম জন্মান্তরের পথ বাহিয়া দূর যাত্রার আশায় যার ক্ষুদ্র তুচ্ছ বর্তমানের দুঃখ শোক বিন্দুবৎ মিলাইয়া গিয়াছে, সেই তাদের সে রহস্য রূপ দেখিতে পায়। নাই মাত্মা বলহীনেন লভ্য। এভারেস্ট শিখরে উঠিয়া যাহারা তুষার প্রবাহে ও ঝঞ্ঝায় প্রাণ দিয়াছিল, তাহারা বিশ্বদেবতার এই বিরাট রূপকে প্রত্যক্ষ করিয়াছে। কিংবা কলম্বাস যখন আজোরেস দ্বীপের উপকূলে দিনের পর দিন সমুদ্রবাহিত কাষ্ঠখণ্ডে মহাসমুদ্র পারের অজানা মহাদেশের বার্তা জানিতে চাহিতেছিলেন, তখন বিশ্বের এই লীলা শক্তি তাহার কাছে ধরা দিয়াছিল। ঘরে বসিয়া তামাক টানিয়া প্রতিবেশীর কন্যার বিবাহ ও ধোপা নাপিত বন্ধ করিয়া যাহারা আসিতেছে, তাহাদের কর্ম নয় ইহার স্বরূপ হৃদয়ঙ্গম করা। মিছি নদীর উত্তর পাড়ে জঙ্গলের ও পাহাড়ের মধ্যে সার্ভে হইতেছিল। এখানে আজ 8-10 দিন তাঁবু ফেলিয়া আছি, আরও 10-12 দিন হয়তো থাকিতে হইবে। স্থানটা আমাদের মহল হইতে অনেক দূরে, রাজা দব্রুপান্নার রাজত্বের কাছাকাছি। রাজত্ব বলিলাম বটে, কিন্তু রাজা দব্রু তো রাজ্যহীন রাজা। তাহার আবাসস্থলের খানিকটা নিকটে পর্যন্ত বলা যায়। বড় চমৎকার জায়গা, একটা উপত্যকা। মুখের দিকটা বিস্তৃত, পিছনের দিক সংকীর্ণ। পূর্ব পশ্চিমে পাহাড় শ্রেণী, মধ্যে এই অশ্বক্ষুরাকৃতি উপত্যকা, বন্ধুর ও জঙ্গলাকীর্ণ।
ছোট বড় পাথর ছড়ানো সর্বত্র, কাঁটা বাঁশের বন এবং আরও নানা গাছপালার জঙ্গল। অনেকগুলি পাহাড়ি ঝর্ণা উত্তর দিক হইতে নামিয়া উপত্যকার মুক্ত প্রান্ত দিয়া বাহিরের দিকে চলিয়াছে। এই সব ঝর্ণার দুপাশে বন বড় বেশি ঘন, এবং এতদিনের বসবাসের অভিজ্ঞতা হইতে জানি যে এই সব জায়গাতেই বাঘের ভয়। হরিণ আছে, বন্য মোরগ ডাকিতে শুনিয়াছি দ্বিতীয় প্রহর রাত্রে। ফেউয়ের ডাক শুনিয়াছি বটে, তবে বাঘ দেখি নাই বা আওয়াজও পাই নাই। পূর্ব দিকের পাহাড়ের গায়ে একটা প্রকাণ্ড গুহা, গুহার মুখে প্রাচীন ঝাঁপালো বটগাছ, দিন রাত সনসন করে। দুপুর রোদে নীল আকাশের তলায় এই জনহীন বন্য উপত্যকা ও গুহা বহু প্রাচীন যুগের ছবি বলে মনে হয়। যে যুগে আদিম জাতির রাজাদের হয়তো রাজপ্রাসাদ ছিল এই গুহাটা, যেমন রাজা দপ্রুপান্নার পূর্বপুরুষদের আবাস গুহা। গুহার দেয়ালে এক স্থানে কতগুলি কি খোদাই করা ছিল, সম্ভবত কোনো ছবি, এখন বড়ই অস্পষ্ট, ভালো বোঝা যায় না। কত বন্য আদিম নরনারীর হাস্য কলধ্বনি, কত সুখ দুঃখ, বর্বর সমাজের অত্যাচারের কত নয়ন জলের অলিখিত ইতিহাস এই গুহার মাটিতে, বাতাসে, পাষাণ প্রাচীরের মধ্যে লেখা আছে। ভাবিতেও বেশ লাগে। গুহামুখ হইতে রশি দুই দূরে ঝর্ণার ধারে বনের মধ্যে ফাঁকা জায়গায় একটি গৌড় পরিবার বাস করে। দুখানা খুপড়ি, একখানা ছোট, একখানা একটু বড়। বনের ডালপালার বেড়া, পাতার ছাউনি, শিলাখণ্ড কুড়াইয়া তাহা দিয়া উনুন তৈয়ারি করিয়াছে আবরণহীন ফাঁকা জায়গায় খুপড়ির সামনে। বড় একটা বুনো বাদাম গাছের ছায়ায় এদের কুটির। বাদামের পাকা পাতা ঝরিয়া পড়িয়া উঠান প্রায় ছাইয়া রহিয়াছে। গৌড় পরিবারের দুটি মেয়ে আছে, তাদের একটি 16-17 বছর বয়স, অন্যটির বয়স 14। রং কালো কুচকুচে বটে, কিন্তু মুখশ্রীতে বেশ একটা সরল সৌন্দর্য মাখানো, নিটোল স্বাস্থ্য। মেয়ে দুটি রোজ সকালে দেখি 2-3টি মহিষ লইয়া পাহাড়ে চড়াইতে যায়, আবার সন্ধ্যার পূর্বে ফিরিয়া আসে। আমি তাঁবুতে ফিরিয়া যখন চা খাই, তখন দেখি মেয়ে দুটি আমার তাঁবুর সামনে দিয়া মহিষ লইয়া বাড়ি ফিরিতেছে। একদিন বড় মেয়েটি রাস্তার উপর দাঁড়াইয়া তাহার ছোট্ট বোনকে আমার তাঁবুতে পাঠাইয়া দিল। সে আসিয়া বলিল, বাবুজি সেলাম। বলছিলাম, বাবুজি বিড়ি আছে? দিদি চাইছে। তোমরা বিড়ি খাও? আমি তো খাই নে বাবুজি, দিদি খায়। দাও না বাবুজি, আছে একটা। আমার কাছে বিড়ি নেই, চুরুট আছে, কিন্তু সে তোমাদের দেব না, বড় কড়া, খেতে পারবে না। মেয়েটি চলিয়া গেল। আমি একটু পরে ওদের বাড়ি গেলাম। আমাকে দেখিয়া গৃহকর্তা খুব বিস্মিত হইল, খাতির করিয়া বসাইল। মেয়ে দুটি শালপাতায় ঘাটো অর্থাৎ মকাই সিদ্ধ ঢালিয়া নুন দিয়া খাইতে বসিয়াছে। সম্পূর্ণরূপে নিরূপকরণ মকাই সিদ্ধ। তাদের মা কি একটা জাল দিতেছিল উনুনে। দুটি ছোট ছোট বালক বালিকা খেলা করিতেছে। গৃহকর্তার বয়স 50-এর উপর, সুস্থ সবল চেহারা। আমার প্রশ্নের উত্তরে বলিল যে তাদের বাড়ি সিউনি জেলাতে। এখানে এই পাহাড়ে মহিষ চড়াইয়া ঘাস ও পানীয় জল প্রচুর আছে বলিয়া আজ বছরখানেক হইতে তাহারা এখানেই আছে। তাছাড়া এখানকার জঙ্গলে কাঁটা বাঁশে ধামা, চুপড়ি ও মাথায় দিবার টোকা ইত্যাদি তৈরি করিবার খুব সুবিধা। শিবরাত্রির সময় আখিল কুচা মেলায় বিক্রি করিয়া 2 পয়সা উপার্জন হয়। জিজ্ঞাসা করিলাম, এখানে তোমরা কতদিন থাকবে? সে বলিল, যতদিন মন যায় বাবুজি, তবে এই জায়গাটা বড় ভালো লেগেছে, নইলে 1 বছর আমরা কোথাও একটানা থাকি না। এখানে বড় একটা সুবিধা আছে যে পাহাড়ের ওপর জঙ্গলে এত আতা ফলে, 2 ঝুড়ি করে গাছ পাকা আতা আশ্বিন মাসে আমার মেয়েরা মহিষ চড়াতে গিয়ে পেড়ে আনতো। শুধু আতা খেয়ে আমরা 2 মাস কাটিয়েছি।
ওই আতার লোভেই তো এখানে থাকা বাবুজি, জিজ্ঞেস করুন না ওদের। বড় মেয়েটি খাইতে খাইতে মুখ উজ্জ্বল করিয়া বলিল, উহ, একটা জায়গা আছে ওই পূর্ব দিকের পাহাড়ের কোণের দিকে, কত যে বুনো আতা গাছ, ফল পেকে ফেটে কত মাটিতে পড়ে থাকে, কেউ খায় না, আমরা ঝুড়ি ঝুড়ি করে তুলে আনতাম। এমন সময় কে একজন ঘন বনের দিক হইতে আসিয়া খুপড়ির সামনে দাঁড়াইয়া বলিল, সীতারাম সীতারাম, একটু আগুন দিতে পারো? গৃহকর্তা বলিল, আসুন বাবাজি আসুন। দেখিলাম জটা জুটোধারী একজন বৃদ্ধ সাধু। সাধু ইতিমধ্যে আমাকে দেখিতে পাইয়া একটু বিস্ময়ের ও বোধহয় কথকিঞ্চিত ভয়ের সঙ্গেও একটু সকুঞ্চিত হইয়া একপাশে সরিয়া দাঁড়াইয়াছিল। আমি বলিলাম, প্রণাম সাধু বাবাজি। সাধু আমায় আশীর্বাদ করিল বটে, কিন্তু তখনও যেন তাহার ভয় যায় নাই। তাহাকে সাহস দিবার জন্যই বলিলাম, কোথায় থাকা হয় বাবাজির? আমার কথার উত্তর দিল গৃহস্বামী। বলিল, বাবুজি বড্ড গজার জঙ্গলের মধ্যে উনি থাকেন, এই দু পাহাড় যেখানে মিশেছে ওই কোণে, অনেকদিন আছেন উনি ওখানে। বৃদ্ধ সাধু ইতিমধ্যে বসিয়া পড়িয়াছে। আমি সাধুর দিকে চাহিয়া বলিলাম, কতদিন আছেন আপনি এখানে? এবার সাধুর ভয় ভাঙিয়াছে। বলিল, তা আজ 15-16 বছর হবে বাবু সাহেব। একা একা থাকা হয়তো, বাঘ আছে শুনেছি এখানে, ভয় করে না? আর কে থাকবে বাবু সাহেব, পরমাত্মার নাম নি, ভয় ডর করলে তো আর চলবে না। আমার বয়স কত হলো বলো তো বাবু সাহেব? ভালো করিয়া লক্ষ্য করিয়া বলিলাম, 70 হবে। সাধু হাসিয়া বলিল, না 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 বাবু সাহেব, 90-এর উপর হয়েছে। গয়ার কাছে এক জঙ্গলে ছিলাম 10 বছর, তারপর ইজারাদার জঙ্গলের গাছ কাটতে লাগলো, ক্রমে সেখানে লোকের বাস হয়ে গেল, সেখান থেকে আমি পালিয়ে এলাম, লোকালয়ে থাকতে পারি নে যে। সাধু বাবাজি, এখানে তো একটা গুহা আছে, তুমি সেখানে গিয়ে থাকো না কেন? একটা কেন বাবু সাহেব, কত গুহা আছে পাহাড়ে। আমি ওদিকে যেখানে থাকি সেটা ঠিক গুহা না হলেও গুহার মতোই বটে, মানে তার মাথায় ছাদ ও দুদিকে দেয়াল আছে, সামনেটা কেবল খোলা। ও আচ্ছা, তা তুমি কি খাও, ভিক্ষা করো? আমি কোথাও বেরোই নে বাবু সাহেব, পরমাত্মা আহার জুটিয়ে দেন, বাঁশের কোড় সেদ্ধ করে খাই, বনে একরকম গন্ধ হয়, তা ভারী মিষ্টি, লাল আলুর মতো খেতে, তাই খাই। পাকা আমলকি আর আতা এই জঙ্গলে খুব পাওয়া যায়, আমলকি তো আমি খুব খাই। রোজ আমলকি খেলে মানুষ হঠাৎ বুড়ো হয় না, বুঝেছ? যৌবন ধরে রাখা যায় বহু দিন। তাছাড়া গায়ের লোকে মাঝে মাঝে দর্শন করতে এসে দুধ ছাতু ভুরা এইসব দিয়ে যায়, এইসব করেই চলে যাচ্ছে আমার একরকম করে। বাঘ ভাল্লুকের সামনে পড়েছ কখনো? কখনো না, তবে ভয়ানক এক জাতের অজগর সাপ দেখেছি এই জঙ্গলে। এক জায়গায় অসাড় হয়ে পড়েছিল, তাল গাছের মতো মোটা মিস কালো, সবুজ আর রাঙা আজি গায়ে কাটা, চোখ আগুনের ভাটার মতো একেবারে জ্বলছিল। এখনো সেটা এ জঙ্গলেই আছে। তখন সেটা জলের ধারে পড়েছিল, বোধহয় হরিণ ধরবার লোভে। এখন কোনো গুহা গহ্বরে হয়তো লুকিয়ে আছে। আচ্ছা আমি যাই বাবু সাহেব, রাত হয়ে গেল। সাধু আগুন লইয়া চলিয়া গেল। শুনিলাম মাঝে মাঝে সাধুটি এদের এখানে আগুন লইতে আসিয়া কিছুক্ষণ গল্প করিয়া যায়। অন্ধকার পূর্বেই হইয়াছিল, এখন একটু মেটে মেটে জ্যোৎস্না উঠিয়াছে। উপত্যকার বনানী অদ্ভুত নীরবতায় ভরিয়া গিয়াছে। কেবল পার্শ্বস্থ পাহাড়ি ঝর্ণার কুলুকুলু স্রোতের ধ্বনি ও
কুৎসিত দুই একটা বন্য মোরগের ডাক ছাড়া অন্য কোনো শব্দ কানে আসে না। তাঁবুতে ফিরিলাম। পথে একটা বড় শিমুল গাছে ঝাঁকঝাঁক জোনাকি জ্বলিতেছে, ঘুরিয়া ঘুরিয়া চক্রাকারে, উপর হইতে নিচু দিকে, নিচু হইতে উপরের দিকে, নানা রূপ জ্যামিতির ক্ষেত্র অঙ্কিত করিয়া আলো আধারের পটভূমিতে। এইখানেই একদিন আসিল বেঙ্কটেশ্বর প্রসাদ। লম্বা রোগা চেহারা, কালো সার্জের কোট গায়ে, আধময়লা ধুতি পরনে, মাথায় রুক্ষ চুল এলোমেলো, বয়স 40 ছাড়াইয়াছে। ভাবিলাম চাকুরির উমেদার। বলিলাম, কি চাই? সে আমায় হুজুর বলিয়া সম্বোধন করিল না, বলিল, বাবুজির দর্শন প্রার্থী হয়ে এসেছি। আমার নাম বেঙ্কটেশ্বর প্রসাদ, বাড়ি বিহার শরীফ, পাটনা জেলা। এখানে চকমকি টোলায় আমি থাকি, 3 মাইল দূর থেকে এসেছি। ও, তা এখানে কি জন্যে? বাবুজি যদি দয়া করে অনুমতি করেন তবে বলি, আপনার সময় নষ্ট করছি নে। তখন আমি ভাবিতেছি যে লোকটা চাকুরির জন্যই আসিয়াছে, কিন্তু হুজুর না বলাতে সে আমার শ্রদ্ধা আকর্ষণ করিয়াছিল। বলিলাম, বসুন, অনেক দূর থেকে হেঁটে এসেছেন এই গরমে, বসুন। আরেকটি বিষয় লক্ষ্য করিলাম, লোকটির হিন্দি খুব মার্জিত। সেরকম হিন্দিতে আমি কথা বলিতে পারি না। সিপাহী পেয়াদা ও গ্রাম্য প্রজা লইয়া আমার কারবার। আমার হিন্দি তাহাদের মুখে শেখা দেহাতি বুলির সহিত বাংলা ইডিয়ম মিশ্রিত একটা জগা খিচুড়ি ব্যাপার। এ ধরনের ভদ্র ও পরিমার্জিত ভব্য হিন্দি কখনো শুনি নাই, তা বলিব কি রূপে? সুতরাং একটু সাবধানের সহিত বলিলাম, কি আপনার আসার উদ্দেশ্য বলুন। সে বলিল, আমি আপনাকে কয়েকটি কবিতা শোনাতে এসেছি। দস্তুর মতো বিস্মিত হইলাম। এই জঙ্গলে আমাকে কবিতা শোনাইতে আসিবার এমন কি গরজ পড়িয়াছে লোকটির? হইলই বা কবি। বলিলাম, আপনি একজন কবি? বাহ, খুব খুশি হলাম। আপনার কবিতা খুব আনন্দের সঙ্গে শুনব, কিন্তু আপনি কি করে আমার সন্ধান পেলেন? সে বলিল, এই মাইল 3 দূরেই আমার বাড়ি, পাহাড়ের ঠিক ওপরেই। আমাদের গ্রামে সবাই বলেছিল যে কলকাতা থেকে এক বাঙালি বাবু এসেছেন। আপনাদের কাছে বিদ্যার তো বড় কদর, কারণ আপনারা নিজে বিদ্বান। কবি বলেছেন, বিদ্যুৎসু সৎকবি বাচা লভ্যতে প্রকাশং, ছাত্রেষু কূটমলসনম তৃণবজ্জরেষু। বেঙ্কটেশ্বর প্রসাদ আমায় কবিতা শুনাইল। কোনো একটা রেল লাইনের টিকিট চেকার, বুকিং ক্লার্ক, স্টেশন মাস্টার, গার্ড প্রভৃতির নামের সঙ্গে জড়াইয়া এক সুদীর্ঘ কবিতা। কবিতা খুব উচ্চদরের বলিয়া মনে হইল না। তবে আমি বেঙ্কটেশ্বর প্রসাদের প্রতি অবিচার করি নাই। তাহার ভাষা আমি ভালো বুঝি নাই, সত্য কথা বলিতে গেলে বিশেষ কিছুই বুঝি নাই। তবুও মাঝে মাঝে উৎসাহ ও সমর্থন সূচক শব্দ উচ্চারণ করিয়া গেলাম। বহুক্ষণ কাটিয়া গেল। বেঙ্কটেশ্বর প্রসাদ কবিতা পাঠ থামায় না, উঠিবার নাম তো দূরের কথা। পরে সে একটু চুপ করিয়া হাসি হাসি মুখে বলিল, কিরকম লাগলো বাবুজির? বলিলাম, চমৎকার। এমন কবিতা খুব কমই শুনেছি। আপনি কোনো পত্রিকায় আপনার কবিতা পাঠান না কেন? বেঙ্কটেশ্বর দুঃখের সহিত বলিল, বাবুজি, এ দেশে সবাই আমাকে পাগল বলে। কবিতা বুঝবার মানুষ এই জায়গায় কি আর আছে বলে ভেবেছেন? আপনাকে শুনিয়ে আজ আমার তৃপ্তি হলো। সমজদারকেই তো এসব শোনাতে হয়। তাই আপনার কথা শুনেই আমি ভেবেছিলাম একদিন সময় মতো এসে আপনাকে ধরতে হবে। সেদিন সে বিদায় লইল, কিন্তু পরদিন বৈকালে আসিয়া আমায় পীড়াপিড়ি করিতে লাগিল যে তাহাদের গ্রামে, তাহাদের বাড়িতে আমায় একবার যাইতে হইবে। অনুরোধ এড়াইতে না পারিয়া তাহার সহিত পায়ে হাঁটিয়া চকমকি টোলা রওনা হইলাম। বেলা পড়িয়াছে। সম্মুখে গম জবের ক্ষেত্রে বহু দূর জুড়িয়া উত্তর দিকের পাহাড়ের ছায়া পড়িয়াছে। কেমন একটা শান্তি চারিদিকে।
শিল্লি পাখির ঝাঁক কাঁটা বাঁশঝাড়ের উপর উড়িয়া আসিয়া বসিতেছে। গ্রাম্য বালক বালিকারা এক জায়গায় ঝর্ণার জলে ছোট ছোট কি মাছ ধরিবার চেষ্টা করিতেছে। গ্রামের মধ্যে ঠাসাঠাসি বসতি, চালে চালে বাড়ি। অনেক বাড়িতেই উঠোন বলিয়া জিনিস নাই। মাঝারি গোছের একখানা খোলা ছাওয়া বাড়িতে বেঙ্কটেশ্বর প্রসাদ আমায় লইয়া গিয়া তুলিল। রাস্তার ধারেই তার বাড়ির বাহিরের ঘর। সেখানে একখানা কাঠের চৌকিতে বসিলাম। একটু পরে কবি গৃহিণীকেও দেখিলাম। তিনি স্বহস্তে দই বড়া ও মকাই ভাজা আমার জন্য লইয়া যে চৌকিতে বসিয়াছিলেন তাহারই এক প্রান্তে স্থাপন করিলেন বটে, কিন্তু কথা কহিলেন না, যদিও তিনি অবগুণ্ঠনবতীও ছিলেন না। বয়স 24-25 হইবে। রং তত ফর্সা না হইলেও মন্দ নয়। মুখশ্রী বেশ শান্ত, সুন্দরী বলা না গেলেও কবিপত্নী কুরূপা নহেন। ধরন ধারণের মধ্যে একটি সরল অনায়াস শিষ্টতা ও শ্রী। আর একটা জিনিস লক্ষ্য করিলাম, কবি পত্নীর স্বাস্থ্য। কি জানি কেন এদেশে যেখানে গিয়াছি মেয়েদের স্বাস্থ্য সর্বত্র বাংলাদেশের মেয়েদের চেয়ে বহু গুণে ভালো বলিয়া মনে হইয়াছে। মোটা নয়, অথচ বেশ লম্বা, নিটোল, আটোসাটো গড়নের মেয়ে এদেশে যত বেশি, বাংলাদেশে তত দেখি নাই। কবি গৃহিণীও ঠিক ওই ধরনের মেয়েটি। একটু পরে তিনি এক বাটি মহিষের দুধের দই খাটিয়ার একপাশে রাখিয়া সরিয়া দরজার কপাটের আড়ালে দাঁড়াইলেন। শিকল নাড়ার শব্দ শুনিয়া বেঙ্কটেশ্বর প্রসাদ উঠিয়া স্ত্রীর নিকটে গেল এবং তখনই হাসিমুখে আসিয়া বলিল, আমার স্ত্রী বলছে যে আপনি আমাদের বন্ধু হয়েছেন। বন্ধুকে একটু ঠান্ডা করতে হয় কি না, তাই দইয়ের সঙ্গে বেশি করে পিপুল শুঁট আর লঙ্কার গুঁড়ো মেশানো রয়েছে। আমি হাসিয়া বলিলাম, তা যদি হয় তবে আমার একা কেন? হ্যাঁ, সকলের চোখ দিয়ে যাতে জল বের হয় তার জন্য আমি প্রস্তাব করছি। এই দই আমরা 3 জন মিলেই খাবো, আসুন। কবিপত্নী দরজার আড়াল হইতে হাসিলেন। আমি ছাড়িবার পাত্র নই, দই তাহাকেও খাওয়াইয়া তবে ছাড়িলাম। একটু পরে কবিপত্নী বাড়ির মধ্যে চলিয়া গেলেন এবং একটা থালা হাতে আবার ফিরিয়া আসিয়া খাটিয়ার প্রান্তে থালাটি রাখিলেন। এবার আমার সামনেই চাপা কৌতুক মিশ্রিত সুরে আমাকে শুনাইয়া বলিলেন, বাবুজিকে বলো এইবার ঘরের তৈরি প্যাঁড়া খেয়ে গালের জ্বলুনি যেন থামান। কি সুন্দর মিষ্টি মেয়েলি ঠেট হিন্দি বুলি। বড় ভালো লাগে এ অঞ্চলের মেয়েদের মুখে এই হিন্দির টানটি। নিজে ভালো হিন্দি বলিতে পারি না বলিয়া আমার কথ্য হিন্দির প্রতি বেজায় আকর্ষণ। বইয়ের হিন্দি নয়, এই সব পল্লী প্রান্তে, পাহাড়তলিতে, বন দেশের মধ্যে, বিস্তীর্ণ শ্যামল জব গম ক্ষেতের পাশে, চলনশীল চামড়ার রহট যেখানে মহিষের দ্বারা ঘূর্ণিত হইয়া খেতে খেতে জল সেচন করিতেছে, অস্ত সূর্যের ছায়াভরা অপরাহ্নে দূরের নীলাভ শৈল শ্রেণীর দিকে উড়ন্ত বালিহাঁস বা শিল্লি বা বকের দল যেখানে একটা দূর বিসর্পী ভূপৃষ্ঠের আভাস বহন করিয়া আনে, সেখানকার হঠাৎ শেষ হইয়া যাওয়া কেমন যেন আধো আধো ভাঙা ভাঙা ক্রিয়াপদযুক্ত এক ধরনের ভাষা, যাহা বিশেষ করিয়া মেয়েদের মুখে সাধারণত শোনা যায়, তাহার প্রতি আমার টান খুব বেশি। হঠাৎ আমি কবিকে বলিলাম, দয়া করে আর 2-1টা কবিতা পড়ুন না আপনার। বেঙ্কটেশ্বর প্রসাদের মুখ উৎসাহে উজ্জ্বল দেখাইল। একটি গ্রাম্য প্রেম কাহিনী লইয়া সে কবিতা লিখিয়াছে, সেটি পড়িয়া শোনাইল। ছোট্ট একটি খালের এপারের মাঠে এক তরুণ যুবক বসিয়া ভুট্টার ক্ষেত পাহারা দিত। খালের ওপারের ঘাটে একটি মেয়ে আসিত নিত্য কলসি কাখে জল ভরিতে। ছেলেটি ভাবিত মেয়েটি বড় সুন্দর। অন্যদিকে মুখ ফিরাইয়া শীষ দিয়া সে গান করিত, গরু ছাগল তাড়াইত। মাঝে মাঝে মেয়েটির দিকে চাহিয়া দেখিত। কত সময়ে দুজনের চোখাচোখি হইয়া গিয়াছে। অমনি লজ্জায় লাল হইয়া কিশোরী চোখ নামাইয়া লইত। ছেলেটি রোজ ভাবিত কাল সে মেয়েটিকে ডাকিয়া ঠিক কথা কহিবে। বাড়ি ফিরিয়া সে মেয়েটির কথা ভাবিত।
তারপর কত কাল কাটিয়া গেল, কত কাল আসিল, কত চলিয়া গেল। মনের কথা আর বলা হইল না। তারপর একদিন মেয়েটি আসিল না, পরদিনও আসিল না। দিন, সপ্তাহ, মাস কাটিয়া গেল। কোথায় সে প্রতিদিনের সুপরিচিতা কিশোরী? ছেলেটি হতাশ হইয়া রোজ রোজ ফিরিয়া আসে মাঠ হইতে। ভীরু প্রেমিক, সাহস করিয়া কাহাকেও কিছু জিজ্ঞাসা করিতে পারে না। ক্রমে ছেলেটিকে দেশ ছাড়িয়া অন্যত্র চাকুরি লইতে হইল। বহু কাল কাটিয়া গিয়াছে, কিন্তু ছেলেটি সেই নদীর ঘাটের রূপসী বালিকাকে আজও ভুলিতে পারে নাই। দূরের নীল শৈলমালা ও দিগন্ত বিস্তৃত শস্য ক্ষেতের দিকে চোখ রাখিয়া প্রায়ন্ধকার সন্ধ্যায় এই কবিতাটি শুনিতে শুনিতে কতবার মনে হইল, এ কি বেঙ্কটেশ্বর প্রসাদেরই নিজের জীবনের অভিজ্ঞতা? কবিপ্রিয়ার নাম রুকমা, কারণ ওই নামে কবি একটি কবিতা লিখিয়াছে। পূর্বে তাহা আমাকে শুনাইয়াছিল। ভাবিলাম, এমন গুণবতী সুরূপা রুকমাকে পাইয়াও কি তবে কবির বাল্যের সে দুঃখ আজও দূর হয় নাই? আমাকে তাঁবুতে পৌঁছিয়া দিবার সময় বেঙ্কটেশ্বর প্রসাদ একটি বড় বটগাছ দেখাইয়া বলিল, ওই যে গাছ দেখছেন বাবুজি, ওর তলায় সেবার সভা হয়েছিল। অনেক কবি মিলে কবিতা পড়া হয়েছিল। এই দেশে বলে মুশায়েরা। আমারও নিমন্ত্রণ ছিল। আমার কবিতা শুনে পাটনার ঈশ্বরী প্রসাদ দুবে, চেনেন ঈশ্বরী প্রসাদকে? তিনি ভারী এলেমদার লোক, দূত পত্রিকার সম্পাদক, নিজেও একজন ভালো কবি। তিনি আমায় খুব খাতির করেছিলেন। কথা শুনিয়া মনে হইল, বেঙ্কটেশ্বর জীবনে এই একবারই সভ্য সমিতিতে দাঁড়াইয়া নিজের কবিতা আবৃত্তি করিবার নিমন্ত্রণ পাইয়াছিল, এবং সেদিনটি তার জীবনে একটা খুব বড় ও স্মরণীয় দিন গিয়াছে। এত বড় সম্মান আর কখনো সে পায় নাই। ত্রয়োদশ পরিচ্ছেদ। প্রায় 3 মাস পরে নিজের মহালে ফিরিব। সার্ভের কাজ এতদিনে শেষ হইল। 11 ক্রোশ রাস্তা। এই পথে সেবার পৌষ সংক্রান্তির মেলায় আসিয়াছিলাম। সেই শাল পলাশের বন, শিলাখণ্ড ছড়ানো মুক্ত প্রান্তর, উঁচু নিচু শৈলমালা। ঘণ্টা 2 চলিয়া আসিবার পরে দূরে দিগ্বলয়ের কোলে একটি ধূসর রেখা দেখা গেল। মোহনপুরা রিজার্ভ ফরেস্ট। এই পরিচিত দিক জ্ঞাপক দৃশ্যটি আজ 3 মাস দেখি নাই। এতদিনে এখানে আসিয়া আমাদের লপটুলিয়া ও নাড়া বৈহারের উপর এমন একটা টান জন্মিয়া গিয়াছে, যেন ইহাদের ছাড়িয়া বেশি দিন কোথাও থাকিলে কষ্ট হয়। মনে হয় দেশ ছাড়িয়া বিদেশে আছি। আজ 3 মাস পরে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমারেখা দেখিয়া প্রবাসীর স্বদেশে প্রত্যাবর্তনের আনন্দ অনুভব করিলাম। যদিচ এখনো লপটুলিয়ার সীমানা এখান হইতে 7-8 মাইল দূরে হইবে। ছোট একটা পাহাড়ের নিচে এক জায়গায় অনেকখানি জুড়িয়া জঙ্গল কাটিয়া কুসুম ফুলের আবাদ করিয়াছিল। এখন পাকিবার সময়। কাটুনি জনেরা খেতে কাজ করিতেছে। আমি ক্ষেতের পাশের রাস্তা দিয়া যাইতেছি। হঠাৎ ক্ষেতের দিক হইতে কে আমায় ডাকিল, বাবুজি, বাবুজি, ও বাবুজি। চাহিয়া দেখি আর বছরের সেই মঞ্চি। বিস্মিত হইলাম, আনন্দিতও হইলাম। ঘোড়া থামাইতেই মঞ্চি হাসি মুখে কাস্তে হাতে ছুটিয়া আসিয়া ঘোড়ার পাশে দাঁড়াইল। বলিল, আমি দূর থেকেই ঘোড়া দেখে মালুম করেছি। কোথায় গিয়েছিলেন বাবুজি? মঞ্চি ঠিক তেমনই আছে দেখতে, বরং আরও একটু স্বাস্থ্যবতী হইয়াছে। কুসুম ফুলের পাপড়ির গুঁড়া লাগিয়া তাহার হাতখানা ও পরনের শাড়ির সামনের দিকটা রাঙা। বলিলাম, বাহারা বুড়ো পাহাড়ের নিচে কাজ পড়েছিল মঞ্চি, সেখানে 3 মাস ছিলাম, সেখান থেকেই ফিরছি। তা তোমরা এখানে কি করছো? কুসুম ফুল কাটছি বাবুজি, বেলা হয়ে গিয়েছে, এবেলা নামুন এখানে, ওই তো কাছে আমাদের খুপড়ি, চলুন না। আমার কোনো আপত্তি টিকিল না। মঞ্চি কাজ ফেলিয়া আমাকে
তাহাদের খুপরিতে লইয়া চলিল। মঞ্চির স্বামী নখছেদি ফকত আমার আসবার সংবাদ শুনিয়া ক্ষেত হইতে আসিল। নখছেদি ফকতের প্রথম স্ত্রী খুপরির মধ্যে রান্নার কাজ করিতেছিল, সেও আমাকে দেখিয়া খুশি হইল। তবে মঞ্চি সকল কাজে অগ্রণী। সে আমার জন্য গমের খড় পাতিয়া পুরু করিয়া বসিবার আসন করিল। একটা ছোট বাটিতে মহুয়ার তৈল আনিয়া আমাকে স্নান করিয়া আসিতে বলিল। বলিল, চলুন বাবুজি, আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। ওই টোলার দক্ষিণে একটা ছোট্ট কুণ্ডি আছে, বেশ জল। আমি বলিলাম, না না মঞ্চি, সেই জলে আমি নাইব না। টোলা শুদ্ধ লোক, সেই জলে কাপড় কাচে, মুখ ধোয়, স্নান করে, বাসনও মাজে নিশ্চয়ই। সে জল বড় খারাপ হবে। তা তোমরা কি এখানে সেই জলই খাচ্ছ? তাহলে আমি উঠি, ও জল আমি খাব না। মঞ্চি ভাবনায় পড়িয়া গেল। বোঝা গেল ইহারাও সেই জলই খায়। সেই জল ছাড়া অন্য জল পাইবে কোথায় যে খাইবে না? না খাইয়া উপায় কি? মঞ্চির বিষণ্ণ মুখ দেখিয়া আমার কষ্ট হইল। এই দূষিত জল ইহারা মনের আনন্দে পান করিতেছে, কখনো ভাবে নাই যে এই জলে আবার কি থাকিতে পারে। আজ আমি যদি জলের অজুহাতে ইহাদের আতিথ্য গ্রহণ না করিয়া চলিয়া যাই, তবে সরল প্রাণ মেয়েটি মনে বড় আঘাত পাইবে। মঞ্চিকে বলিলাম, আচ্ছা বেশ, ওই জল তুমি বেশ করে ফুটিয়ে দাও, তাহলে খাবো। আর স্নান করা আজ না হয় থাকবে। মঞ্চি বলিল, কেন বাবুজি, আমি আপনাকে এক টিন জল ফুটিয়ে দিচ্ছি, তাতে আপনি স্নান করুন। এখনো তো তেমন বেলা হয়নি বাবুজি, আমি জল নিয়ে আসছি এক্ষুনি, আপনি বসুন। মঞ্চি জল আনিয়া রান্নার জোগাড় করিয়া দিল। বলিল, আমার হাতে তো আপনি খাবেন না বাবুজি, আপনি নিজেই রাঁধুন তবে। কেন খাবো না? তুমি যা পারো তাই রাঁধো, কেমন? না বাবুজি, তা হবে না, আপনি নিজেই রাঁধুন। একদিনের জন্য আপনার জাত কেন মারবো আমি? হ্যাঁ, আমার পাপ হবে যে তাহলে। কিচ্ছু হবে না, আমি তো তোমাকে বলছি, এতে কোনো দোষ হবে না। অগত্যা মঞ্চি রাঁধিতে বসিল। রাঁধিবার আয়োজন বিশেষ কিছু ছিল না। খান কতক মোটা মোটা হাতে গড়া রুটি ও বুনো ধুঁধুলের তরকারি। নখছেদি কোথা হইতে এক ভাঁড় মহিষের দুধ জোগাড় করিয়া আনিল। রাঁধিতে বসিয়া মঞ্চি এতদিন কোথায় কোথায় ঘুরিয়াছে সে গল্প করিতে লাগিল। পাহাড়ের অঞ্চলে কলাই কাটিতে গিয়া একটা রাম ছাগলের বাচ্চা সে পুষিয়াছিল, সেটা কি করিয়া হারাইয়া গেল সেই গল্পও আমাকে ঠায় বসিয়া শুনিতে হইল। আমায় বলিল, বাবুজি, কাকুয়ারা রাজের জমিদারিতে যে গরম জলের কুণ্ড আছে জানেন আপনি? আপনি তো কাছাকাছি গিয়েছিলেন, সেখানে যাননি? আমি বলিলাম, কুণ্ডের কথা আমি শুনেছি, কিন্তু সেখানে আমার যাওয়া হয়নি। মঞ্চি বলিল, জানেন বাবুজি, আমি সেখানে নাইতে গিয়ে মার খেয়েছিলাম, আমাকে নাইতেও দেয়নি সেখানে। মঞ্চির স্বামী বলিল, হ্যাঁ, সে এক কাণ্ড বাবুজি, ভারী বদমাইশ সেখানকার সব পান্ডার দল। বলিলাম, ব্যাপারখানা কি বলতো? মঞ্চি স্বামীকে বলিল, তুমি বলো না বাবুজিকে, বাবুজি তো কলকাতায় থাকেন, উনি লিখে দেবেন, তখন সব বদমাইশ গুন্ডারা মজা টের পাবে। নখছেদি বলিল, বাবুজি, ওর মধ্যে সুরজকুণ্ড হলো খুব ভালো জায়গা, যাত্রীরা সেখানে স্নান করে। তা আমরা অমিলাতলির পাহাড়ের নিচে কলাই কাটছিলাম, পূর্ণিয়ার যোগ পড়ল কি না, মঞ্চি নাইতে গেল ক্ষেতের কাজ বন্ধ রেখে। আমার সেদিন জ্বর ছিল বাবুজি, আমি নাইব না। বড় বউ তুলসীও গেল না, ওর তত ধর্মের বাতিক নেই তো। তা মঞ্চি সুরজকুণ্ডে নামতে যাচ্ছে, অমনি পান্ডারা ওকে বলেছে, এই এখানে তুই কেন নামছিস? ও বলেছে, জলে নাইব। তারা শুনে বলেছে, তুই কি জাত? ও বলেছে, গাঙ্গোতা। তখন তারা বলেছে, গাঙ্গোতিনকে আমরা নাইতে দিই নে কুণ্ডের জলে, তুই চলে যা। ও তো জানেন বাবুজি, ভারী তেজি মেয়ে। ও বলেছে, এ তো পাহাড়ি ঝর্ণা,
যে সে এখানে নাইতে পারে। ওই তো কত লোক নাইছে, ওরা কি সকলে ব্রাহ্মণ আর ছত্রী? বলে যেমনি ও নামতে গিয়েছে অমনি দুজন ছুটে এসে ওকে টেনে হিঁচড়ে মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দিলে। ও কাঁদতে কাঁদতে ফিরে এলো বাবুজি। তারপর কি হলো? কি আর হবে বাবুজি, আমরা তো গরিব গাঙ্গতা, কাটনি মজুর, আমাদের ফরিয়াদ আর কে শুনবে? আমি বলি যে কাঁদিস নে, তোকে আমি মুঙ্গেরের সীতাকুণ্ডে নাইয়ে আনব। মঞ্চি বলিল, বাবুজি আপনি একটু লিখে দেবেন তো কথাটা, আপনাদের বাঙালি বাবুদের কলমের তো খুব জোর, পাজিগুলো সব জব্দ হয়ে যাবে। উৎসাহের সহিত বলিলাম, নিশ্চয়ই লিখব মঞ্চি। তাহার পর মঞ্চি পরম যত্নে আমাকে খাওয়াইল। বড় ভালো লাগিল তাহার আগ্রহ ও সেবা যত্ন। বিদায় লইবার সময় তাহাকে বারবার বলিলাম, সামনের বৈশাখ মাসে জব ও গম কাটুনির সময় তারা যেন নিশ্চয়ই আমাদের লবটুলিয়া বৈহারে যায়। মঞ্চি বলিল, ঠিক যাব বাবুজি, সে আপনাকে বলতে হবে না। মঞ্চির আতিথ্য গ্রহণ করিয়া চলিয়া আসিবার সময় মনে হইল আনন্দ, স্বাস্থ্য ও সারল্যের প্রতিমূর্তি যেন সে। এই বনভূমির সে যেন বনলক্ষ্মী, পরিপূর্ণ যৌবনা, প্রাণময়ী, তেজস্বিনী অথচ মুগ্ধা, অনভিজ্ঞা, বালিকা স্বভাবা। বাঙালির কলমের উপর অসীম নির্ভরশীলা এই বন্য মেয়েটির নিকট সেদিন যে অঙ্গীকার করিয়া আসিয়াছিলাম, আজ তাহা পালন করিলাম। জানি না ইহাতে এতকাল পরে তাহার কি উপকার হইবে। এতদিন সে কোথায় কিভাবে আছে, বাঁচিয়া আছে কিনা, তাহাই বা কে জানে। শ্রাবণ মাস, নবীন মেঘে ঢল নামিয়াছে অনেক দিন। নাড়া ও লবটুলিয়া বৈহারে কিংবা শুধুই দেখো সবুজের সমুদ্রের মতো নবীন কচি কাশবন। একদিন রাজা দব্রুপান্নার চিঠি পাইয়া শ্রাবণ পূর্ণিমায় তাঁর ওখানে ঝুলনোৎসবের নিমন্ত্রণ রক্ষা করিতে চলিলাম। রাজু ও মটুকনাথ ছাড়িল না, আমার সঙ্গে তাহারাও চলিল। হাটিয়া যাইবে বলিয়া উহারা রওনা হইল আমার আগেই। বেলা 1টার সময় ডোঙায় মিছি নদী পার হইলাম। দলের সকলের পার হইতে 2:30 বাজিয়া গেল। দলটিকে পিছনে ফেলিয়া তখন ঘোড়া ছুটাইয়া দিলাম। ঘন মেঘ করিয়া আসিল পশ্চিমে, তারপরে নামিল ঝমঝম বর্ষা। কি অপূর্ব বর্ষার দৃশ্য দেখিলাম এই অরণ্য প্রান্তরে। মেঘে দিগন্তের শৈলমালা নীল, থমকানো কালো বিদ্যুৎ গর্ভ মেঘে আকাশ ছাইয়া আছে। কচ্চিৎ পথের পাশের শাল কি কেত শাখায় ময়ূর পেখম তুলিয়া নৃত্যপরায়ণ। পাহাড়ি ঝর্ণার জলে গ্রাম্য বালক বালিকা মহা উৎসাহে শালকাটির ও বন্য বাঁশের ঘুনি পাতিয়া কুচো মাছ ধরিতেছে। ধূসর শিলাখণ্ড ভিজিয়া কালো দেখাইতেছে। তাহার উপর বসিয়া মহিষের রাখাল কাঁচা শালপাতার লম্বা বিড়ি টানিতেছে। শান্ত স্তব্ধ দেশ, অরণ্যের পর অরণ্য, প্রান্তরের পর প্রান্তর। শুধুই ঝর্ণা, পাহাড়ি গ্রাম, মরুম ছড়ানো রাঙা মাটির জমি। কচ্চিৎ কোথাও পুষ্পিত কদম্ব বা পিয়াল বৃক্ষ। সন্ধ্যার পূর্বে আমি রাজা দব্রুপান্নার রাজধানীতে পৌঁছিয়া গেলাম। সেবারকার সেই খড়ের ঘরখানা অতিথিদের অভ্যর্থনার জন্য চমৎকার করিয়া লেপিয়া বুঝিয়া রাখা হইয়াছে। দেওয়ালে গিরি মাটির রং, পদ্ম গাছ ও ময়ূর আঁকা শাল কাঠের খুঁটির গায়ে লতা ও ফুল জড়ানো। আমার বিছানা এখনো আসিয়া পৌঁছায় নাই। আমি ঘোড়ায় আগেই পৌঁছিয়াছিলাম, কিন্তু তাহাতে কোনো অসুবিধা হইল না। ঘরে নূতন মাদুর পাতাই ছিল, গোটা 2 ফর্সা তাকিয়াও দিয়া গেল। একটু পরে ভানুমতি একটা বড় পিতলের সরাতে ফলমূল কাটা ও 1 বাটি জাল দেওয়া দুধ লইয়া ঘরে ঢুকিল।
তাহার পিছু পিছু আসিল একখানা কাঁচা শালপাতায় গোটা পান ও গোটা সুপুরি এবং অন্যান্য পানের মশলা সাজাইয়া লইয়া আরেকটি তাহার বয়সী মেয়ে। ভানুমতির পরনে একখানা জাম রঙের খাটো শাড়ি হাঁটুর উপর উঠিয়াছে, গলায় সবুজ ও লাল হিংলাজের মালা, খোঁপায় জলজ স্পাইডার লিলি গোজা। আরও স্বাস্থ্যবতী ও লাবণ্যময়ী হইয়া উঠিয়াছে ভানুমতি। তাহার নিটোল দেহে যৌবনের উচ্ছ্বলিত লাবণ্যের বান ডাকিয়াছে। চোখের ভাবে কিন্তু যে সরলা বালিকাকে দেখিয়াছিলাম সেই সরলা বালিকাই আছে। বলিলাম, কি ভানুমতি, ভালো আছো? ভানুমতি নমস্কার করিতে জানে না। আমার কথার উত্তরে সরল হাসি হাসিয়া বলিল, আপনি বাবুজি? হ্যাঁ, আমিও ভালো আছি। কিছু খান, সারাদিন ঘোড়ায় এসে খিদে পেয়েছে তো খুব। আমার উত্তরের অপেক্ষা না করিয়া সে আমার সামনে মাটির মেঝেতে হাঁটু গাড়িয়া বসিয়া পড়িল এবং পিতলের থালাখানা হইতে দুখানা পেঁপের টুকরো আমার হাতে তুলিয়া দিল। আমার ভালো লাগিল ইহার নিঃসংকোচ বন্ধুত্ব। বাংলাদেশের মানুষের কাছে ইহা কি অদ্ভুত ধরনের, অপ্রত্যাশিত ধরনের নূতন, সুন্দর, মধুর। কোনো বাঙালি কুমারী অনাথ্যা ষোড়শী এমন ব্যবহার কি করিত? মেয়েদের সম্পর্কে আমাদের মন কোথায় যেন গুটাইয়া পাকাইয়া জড়সড় হইয়া আছে সর্বদা। তাহাদের সম্বন্ধে না পারি প্রাণ খুলিয়া ভাবিতে, না পারি তাহাদের সঙ্গে মন খুলিয়া মিশিতে। আরও দেখিয়াছি এদেশের প্রান্তর যেমন উদার, অরণ্যানী মেঘমালা শৈলশ্রেণী যেমন মুক্ত ও দূরচ্ছন্দা, ভানুমতির ব্যবহার তেমনি নিঃসংকোচ, সরল, বাধাহীন, মানুষের সঙ্গে মানুষের ব্যবহারের মতো স্বাভাবিক। এমনি পাইয়াছি মঞ্চির কাছে ও বেঙ্কটেশ্বর প্রসাদের স্ত্রীর কাছে। অরণ্য ও পাহাড় এদের মনকে মুক্তি দিয়াছে, দৃষ্টিকে উদার করিয়াছে। এদের ভালোবাসাও সে অনুপাতে মুক্ত, দৃঢ় ও উদার। মন বড় বলিয়া এদের ভালোবাসাও বড়। কিন্তু ভানুমতির কাছে বসিয়া হাতে তুলিয়া দেয়া খাওয়ানোর কোনো তুলনা হয় না। জীবনে সেদিন সর্বপ্রথম আমি অনুভব করিলাম নারীর নিঃসংকোচ ব্যবহারের মাধুর্য। সে যখন স্নেহ করে তখন সে যে কি স্বর্গের দ্বার খুলিয়া যায় পৃথিবীতে। ভানুমতির মধ্যে যে আদিম নারী আছে, সভ্য সমাজে সে নারীর আত্মা সংস্কারের ও বন্ধনের চাপে মূর্ছিত। সেবার যেরকম ব্যবহার পাইয়াছিলাম, এবারকার ব্যবহার তার চেয়েও আপন। ভানুমতি বুঝিতে পারিয়াছে যে এ বাঙালি বাবু তাদের পরিবারের বন্ধু, তাদের শুভাকাঙ্ক্ষী আপনার লোকেদের মধ্যেই গণ্য। সুতরাং যে ব্যবহার তাহার নিকট পাইলাম তাহা নিজের স্নেহময়ী ভগ্নীর মতোই। অনেক কাল হইয়া গিয়াছে, কিন্তু ভানুমতির এই সুন্দর প্রীতি ও বন্ধুত্বের কথা আমার স্মৃতিপটে তেমনি সমুজ্জ্বল। বন্য অসভ্যতার এই দানের নিকট সমাজের বহু সম্পদ আমার কাছে নিষ্প্রভ হইয়া আছে। রাজা দব্রু উৎসবের জন্য আয়োজনে ব্যস্ত ছিলেন। এইবার আসিয়া আমার ঘরে বসিলেন। আমি বলিলাম, ঝুলন কি আপনাদের এখানে বরাবর হয়? রাজা দব্রু বলিলেন, আমাদের বংশে বহুদিনের উৎসব এইটি। এই সময়ে অনেক দূর থেকে আত্মীয় স্বজন সব আসে ঝুলনে নাচতে। 2.5 মণ চাল রান্না হবে কাল। মোটকনাথ আসিয়াছে পণ্ডিত বিদায়ের লোভে। ভাবিয়াছিল কত বড় রাজবাড়ি, কি কাণ্ডই আসিয়া দেখিবে। তাহার মুখের ভাবে মনে হইল সে বেশ একটু নিরাশ হইয়াছে। এই রাজবাড়ি অপেক্ষা তাহার টোল গৃহ যে অনেক ভালো। রাজু তো মনের কথা চাপিতে না পারিয়া স্পষ্টই বলিল, রাজা কোথায় হুজুর? এ যে সাঁওতাল সর্দার, আমার কাছে যে কটা মহিষ আছে রাজার তো শুনলাম তাও নেই হুজুর। সে ইহারই মধ্যে রাজার পার্থিব সম্পদের বিষয়ে অনুসন্ধান করিয়াছে।
গরু মহিষ এদেশের সম্পদের বড় মাপকাঠি। যার যত মহিষ সে তত বড় লোক। গভীর রাত্রে চতুর্দশীর জ্যোৎস্না বনের বড় বড় গাছপালার আড়ালে উঠিয়া যখন সেই বন্য গ্রামের গৃহস্থ বাড়ির প্রাঙ্গণে আলো আধারে জাল বুনিয়াছে, তখন শুনিলাম রাজবাড়িতে বহু নারী কণ্ঠের সম্মিলিত এক অদ্ভুত ধরনের গান। কাল ঝুলন পূর্ণিমা। রাজবাড়িতে নবাগত কুটুম্বিনী ও রাজকন্যার সহচরীগণ কল্যকার নাচ গানের মহলা দিতেছে। সারা রাত ধরিয়া তাহাদের গান ও মাদলের বাজনা থামিল না। শুনিতে শুনিতে কখন ঘুমাইয়া পড়িয়াছি। ঘুমের মধ্যেও ওদের সেই গান কতবার যেন শুনিতে পাইতেছিলাম। কিন্তু পরদিন ঝুলনোৎসব দেখিয়া মটুকনাথ, রাজু, এমনকি মুনেশ্বর সিং পর্যন্ত মুগ্ধ হইয়া গেল। পরদিন সকালে উঠিয়া দেখি ভানুমতির বয়সী কুমারী মেয়েরাই অন্তত 30 জন চারিপাশের বহু টোলা ও পাহাড়ি বস্তি হইতে উৎসব উপলক্ষে আসিয়া জুটিয়াছে। একটি ভালো প্রথা দেখিলাম যে এত নাচ গানের মধ্যে ইহাদের কেহই মহুয়ার মদ খায় নাই। রাজা দব্রুকে জিজ্ঞাসা করাতে তিনি হাসিয়া গর্বের সুরে বলিলেন, আমাদের বংশে মেয়েদের মধ্যে ও নিয়ম নেই। তাছাড়া আমি হুকুম না দিলে কারো সাধ্যি নেই যে আমার ছেলে মেয়ের সামনে মদ খায়। মটুকনাথ দুপুরবেলায় আমায় চুপি চুপি বলিল, হুজুর, রাজা দেখছি আমার চেয়ে গরিব। রাতবার জন্য দিয়েছে শুধু মোটা রাঙা চাল আর পাকা চাল কুমড়ো আর বুনো ধুতুল। হ্যাঁ, এতগুলো লোকের জন্য এখন আমি কি রাধে বলুন তো? সারা সকাল ভানুমতির দেখা পাই নাই। খাইতে বসিয়াছি, এমন সময় সে এক বাটি দুধ আনিয়া আমার সামনে বসিল। বলিল, আমাদের গান কাল রাত্রে বেশ লেগেছিল তো বাবুজি? বলিলাম, তোমাদের গান কাল রাত্রে বেশ লেগেছিল। ভানুমতি হাসি মুখে বলিল, আমাদের গান আপনি বুঝতে পারেন? বলিলাম, কেন পারবো না? এতদিন তোমাদের সঙ্গে আছি আর তোমাদের গান বুঝবো না তা কেন? আজ ওবেলা আপনি ঝুলন দেখতে যাবেন তো বাবুজি? হ্যাঁ, নিশ্চয়ই, সেই জন্যই তো এসেছি। কত দূরে যেতে হবে বলো তো? ভানুমতি ধনছাড়ি পাহাড় শ্রেণীর দিকে আঙুল দেখাইয়া বলিল, আপনি তো গিয়েছেন ও পাহাড়ে, আমাদের সেই মন্দির দেখেননি? এই সময় ভানুমতির বয়সী একদল কিশোরী মেয়ে আমার খাবার ঘরের দরজার কাছে আসিয়া দাঁড়াইল। বাঙালি বাবুর ভোজন পরম কৌতূহলের সহিত দেখিতে এবং পরস্পরের মধ্যে কি যেন বলাবলি করিতে লাগিল। ভানুমতি বলিল, যা সব এখান থেকে, এখানে কি? হ্যাঁ। একটি মেয়ের সাহস অন্য মেয়েদের চেয়ে বেশি। সে একটু আগাইয়া আসিয়া বলিল, বাবুজিকে ঝুলনের দিন নুন কর্মচা খেতে দিসনি তো? তাহার এ কথায় পিছনের সব মেয়ে খিলখিল করিয়া হাসিয়া উঠিল এবং একে অপরের গায়ে গড়াইয়া পড়িল। ভানুমতিকে বলিলাম, ওরা হাসছে কেন? ভানুমতি সলজ্জ মুখে বলিল, ওদেরকে জিজ্ঞেস করুন না, আমি কি জানি। ইতিমধ্যে একটি মেয়ে বড় একটা পাকা কামরাঙা লঙ্কা আনিয়া আমার পাতে দিয়া হাসিয়া বলিল, খান বাবুজি, একটু লঙ্কার আচার। ভানুমতি শুধু আপনাকে মিষ্টি খাওয়াচ্ছে তা তো আর হবে না, আমরা বরং একটু ঝাল খাওয়াই, কেমন? সকলে আবার হাসিয়া উঠিল। এতগুলি তরুণীর মুখের সরল হাসিতে দিনমানেই যেন পূর্ণিমার জ্যোৎস্না ফুটিয়া উঠিয়াছে। সন্ধ্যার পূর্বে একদল তরুণ তরুণী পাহাড়ের দিকে রওনা হইল। তাহাদের পিছু পিছু আমরাও গেলাম। সে এক প্রকাণ্ড শোভাযাত্রা। পূর্ব দিকে নওয়াদা লক্ষ্মীপুরের সীমানায় ধনঝাড়ি পাহাড়। সে পাহাড়ের নিচে মিছি নদী উত্তর বাহিনী হইয়াছে।
সে পাহাড়ের বন শীর্ষে পূর্ণ চন্দ্র উঠিতেছে। একদিকে নিচু উপত্যকা, বনে বনে সবুজ, অন্যদিকে ধনঝারি শৈলমালা। মাইলখানেক হাঁটিয়া আমরা পাহাড়ের পাদদেশে আসিয়া পৌঁছিলাম। কিছু দূর উঠিতে একটা সমতল স্থান পাহাড়ের মাথায়। জায়গাটার ঠিক মাঝখানে একটা প্রাচীন পিয়াল গাছ, গাছের গুঁড়ি ফুল ও লতায় জড়ানো। রাজা দব্রু বলিলেন, এই গাছ অনেক কালের পুরনো। আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে এই গাছের তলায় ঝুলনের সময় সব মেয়েরা নাচে। আমরা একপাশে তালপাতার চাটাই পাতিয়া বসিলাম, আর সেই পূর্ণিমার জ্যোৎস্না প্লাবিত বনস্থলিতে প্রায় 30টি কিশোরী তরুণী গাছটাকে ঘুরিয়া ঘুরিয়া নাচিতে লাগিল। পাশে পাশে মাদল বাজাইয়া একদল যুবক তাহাদের সঙ্গে সঙ্গে ঘুরিতেছে। ভানুমতিকে দেখিলাম এই দলের পুরোভাগে। মেয়েদের খোপায় ফুলের মালা, গায়ে ফুলের গহনা। কত রাত পর্যন্ত সমানভাবে নাচ ও গান চলিল। মাঝে মাঝে দলটি একটু বিশ্রাম করিয়া লয়, আবার আরম্ভ করে। মাদলের বোল, জ্যোৎস্না ও বন স্নিগ্ধ বনভূমি, সুঠাম শ্যামা নৃত্যপরায়ণা তরুণীর দল, সব মিলিয়া কোনো বড় শিল্পীর অঙ্কিত একখানি ছবির মতোই তা সুশ্রী। একটি মধুর সঙ্গীতের মতো তার আকুল আবেদন। মনে পড়ে দূর ইতিহাসের সোলাঙ্কি রাজকন্যা ও তার সহচরীগণের এমনি ঝুলন নাচ ও গানের কথা। মনে পড়ে রাখাল বালক বাপ্পাদিত্যকে খেলার ছলে মাল্যদানের কথা। আজু কি আনন্দ, আজু কি আনন্দ, ঝুলন ঝুলতে শ্যামার চন্দ। তার চেয়েও বহু দূরের অতীতে প্রাচীন যুগের, প্রস্তর যুগের ভারতের রহস্যাচ্ছন্ন ইতিহাসের সকল ঘটনা যেন আমার সম্মুখে অভিনীত হইতে দেখিলাম। আদিম ভারতের সে সংস্কৃতি যেন মূর্তিময়ী হইয়া উঠিয়াছে সরল পর্বতপালা ভানুমতি ও তাহার সখীগণের নৃত্যে। হাজার হাজার বৎসর পূর্বে এমনি কত বন, কত শৈলমালা, এমনিতর কত জ্যোৎস্না রাত্রি, ভানুমতির মতো কত বালিকার নৃত্য চঞ্চল চরণের ছন্দে আকুল হইয়া উঠিয়াছিল। তাহাদের মুখের সেসব ছবি আজও যেন মরে নাই। এইসব গুপ্ত অরণ্য ও শৈলমালার আড়ালে প্রচ্ছন্ন থাকিয়া তারা তাদের বর্তমান বংশধরগণের রক্তে আজও আনন্দ ও উৎসাহের বাণী পাঠাইয়া দিতেছে। গভীর রাত্রি, চাঁদ ঢলিয়া পড়িয়াছে পশ্চিম দিকের দূর বনের পিছনে। আমরা সবাই পাহাড় হইতে নামিয়া আসিলাম। সুখের বিষয়, আজ আকাশে মেঘ নাই, কিন্তু আর্দ্র বাতাস শেষ রাত্রে অত্যন্ত শীতল হইয়া উঠিয়াছে। আজ রাত্রেও আমি খাইতে বসিলে ভানুমতি দুধ ও প্যাড়া আনিল। বলিলাম, বড় চমৎকার নাচ দেখলাম তোমাদের আজ। সে সলজ্জ হাসি মুখে বলিল, আপনার কি আর ভালো লাগবে বাবুজি? আপনাদের কলকাতায় ওসব কি আর কেউ দেখে? পরদিন ভানুমতি ও তাহার প্রপিতামহ রাজা দব্রু আমায় কিছুতেই আসিতে দিবে না, অথচ আমার কাজ ফেলিয়া থাকিলে চলে না। বাধ্য হইয়া চলিয়া আসিলাম। আসিবার সময় ভানুমতি বলিল, বাবুজি, কলকাতা থেকে আমার জন্য একখানা আয়না এনে দেবে? আমার আয়না একখানা ছিল জানো, কিন্তু অনেক দিন হলো সে ভেঙে গিয়েছে। 16 বছরের সুস্ত্রী নবযৌবনা কিশোরীর আয়নার অভাব? তবে আয়নার সৃষ্টি হইয়াছিল কাদের জন্যে? 1 সপ্তাহের মধ্যেই পূর্ণিয়া হইতে একখানা ভালো আয়না আনাইয়া তাহাকে পাঠাইয়া দিয়াছিলাম। চতুর্দশ পরিচ্ছেদ। কয়েক মাস পরে, ফাল্গুন মাসের প্রথম, লবটুলিয়া হইতে কাছারি ফিরিতেছি। জঙ্গলের মধ্যে কুণ্ডির ধারে বাংলা কথাবার্তায় ও হাসির শব্দে ঘোড়া থামাইলাম। যত কাছে যাই ততই আশ্চর্য হই।
মেয়েদের গলাও শোনা যাইতেছে। ব্যাপার কি? জঙ্গলের মধ্যে ঘোড়া ঢুকাইয়া কুণ্ডির ধারে লইয়া গিয়া দেখি বন ঝাউয়ের ঝোপের ধারে শতরঞ্জি পাতিয়া ৮-১০টি বাঙালি ভদ্রলোক বসিয়া গল্প গুজব করিতেছে। ৫-৬টি মেয়ে কাছেই রান্না করিতেছে। ৬-৭টি ছোট ছোট ছেলে মেয়ে ছোটাছুটি করিয়া খেলা করিয়া বেড়াইতেছে। কোথা হইতে এতগুলি মেয়ে পুরুষ এই ঘোর জঙ্গলে ছেলেপুলে লইয়া পিকনিক করিতে আসিল তা বুঝিতে না পারিয়া অবাক হইয়া দাঁড়াইয়া আছি। এমন সময় সকলেরই চোখ আমার দিকে পড়িল। একজন বাংলায় বলিল, এ ছাতুটা আবার কোথা থেকে জুটলো এসে রে জঙ্গলে? হ্যাঁ, আমব্রেলু? আমি ঘোড়া হইতে নামিয়া তাহাদের কাছে যাইতে যাইতে বলিলাম, আপনারা বাঙালি দেখছি, এখানে কোথা থেকে এলেন? তারা খুব আশ্চর্য হইলেন, অপ্রতিভও হইলেন। বলিলেন, ওহো মশাই বাঙালি, হে হে হে, কিছু মনে করবেন না। হ্যাঁ, আমরা ভেবেছি হে হে হে। বলিলাম, না না, মনে করবার কি আছে, তা আপনারা কোথা থেকে আসছেন, বিশেষত মেয়েদের নিয়ে? আলাপ জমিয়া গেল। এই দলের মধ্যে পৌঢ় ভদ্রলোকটি একজন রিটায়ার্ড ডেপুটি ম্যাজিস্ট্রেট রায় বাহাদুর। বাকি সকলে তার ছেলে, ভাইপো, ভাইজি, মেয়ে, নাতনি, জামাই, জামাইয়ের বন্ধু ইত্যাদি। রায় বাহাদুর কলিকাতায় থাকিতে একখানি বই পড়িয়া জানিতে পারেন পূর্ণিয়া জেলায় খুব শিকার মেলে। তাই শিকার করিবার কোনো সুবিধা হয় কিনা দেখিবার জন্য পূর্ণিয়ায় তার ভাই মুন্সিফ, সেখানেই তিনি আসিয়াছিলেন। আজ সকালে সেখান হইতে ট্রেনে চাপিয়া বেলা 10টার সময় কাটারিয়া পৌঁছান। সেখান হইতে নৌকা করিয়া কুশি নদী বাহিয়া এখানে পিকনিক করিতে আসিয়াছেন। কারণ সকলের মুখেই নাকি শুনিয়াছেন লবটুলিয়া, বোমাইপুরু ও ফুলকিয়া বৈহারের জঙ্গল না দেখিয়া গেলে জঙ্গল দেখাই হল না। পিকনিক সারিয়াই 4 মাইল হাঁটিয়া মোহনপুরা জঙ্গলের নিচে কুশি নদীতে গিয়া নৌকা ধরিবেন, ধরিয়া আজ রাত্রেই কাটারিয়া ফিরিয়া যাইবেন। আমি সত্যই অবাক হইয়া গেলাম। সম্বলের মধ্যে দেখিলাম ইহাদের সঙ্গে আছে একটা দোনালা শটগান। ইহাই ভরসা করিয়া এ ভীষণ জঙ্গলে ইহারা ছেলে মেয়ে লইয়া পিকনিক করিতে আসিয়াছেন। অবশ্য সাহস আছে, অস্বীকার করিব না, কিন্তু অভিজ্ঞ রায় বাহাদুরের আর একটু সাবধান হওয়া উচিত ছিল। মোহনপুরা জঙ্গলের নিকট দিয়া এদেশের জঙ্গলি লোকেরাই সন্ধ্যার পূর্বে যাইতে সাহস করে না, বন্য মহিষের ভয়ে। বাঘ বার হওয়াও আশ্চর্য নয়, বুনো শুয়োর আর সাপের তো কথাই নাই। ছেলে মেয়ে লইয়া পিকনিক করিতে আসিবার জায়গা নয় এটা। রায় বাহাদুর আমাকে কিছুতেই ছাড়িবেন না, বসিতেই হইবে, চা খাইতে হইবে। আমি এ জঙ্গলে কি করি, কি বৃত্তান্ত, আমি কি কাঠের ব্যবসা করি? নিজের ইতিহাস বলিবার পরে তাহাদিগকে সবশুদ্ধ কাছারিতে রাত্রি যাপন করিতে অনুরোধ করিলাম, কিন্তু তাহারা রাজি হইলেন না। রাত্রি 10টার ট্রেনে কাটারিয়াতে উঠিয়া পূর্ণিয়া আজই রাত 12টায় পৌঁছতেই হইবে, না ফিরিলে বাড়িতে সকলে ভাবিবে, কাজেই থাকিতে অপারগ ইত্যাদি। জঙ্গলের মধ্যে ইহারা এত দূরে কেন পিকনিক করিতে আসিয়াছেন তাহা বুঝিলাম না। লবটুলিয়া বৈহারের উন্মুক্ত প্রান্তর, বনানী ও দূরের পাহাড় রাজির শোভা, সূর্যাস্তের রং, পাখির ডাক, 10 হাত দূরে বনের মধ্যে ঝোপের মাথায় মাথায় এই বসন্তকালে কত চমৎকার ফুল ফুটিয়াছে, এসবের দিকে ইহাদের নজর নাই দেখিলাম। ইহারা কেবল চিৎকার করিতেছেন, গান গাহিতেছেন, ছোটাছুটি করিতেছেন, খাওয়ার তরিবৎ কিসে হয় সে ব্যবস্থা করিতেছেন। মেয়েদের মধ্যে 2টি কলিকাতায় কলেজে পড়ে, বাকি 2-3টি স্কুলে পড়ে। ছেলেগুলির মধ্যে একজন মেডিকেল কলেজের ছাত্র, বাকিগুলি বিভিন্ন স্কুল কলেজে পড়ে। কিন্তু প্রকৃতির এই অত্যাশ্চর্য সৌন্দর্যময় রাজ্যে দৈবাৎ যদি আসিয়াই পড়িয়াছেন, দেখিবার চোখ নাই আদৌ। প্রকৃতপক্ষে ইহারা আসিয়াছেন শিকার করিতে। খরগোশ, পাখি, হরিণ পথের ধারে ইহাদের বন্দুকের গুলি খাইবার জন্য যেন অপেক্ষায় বসিয়া আছে। যে মেয়েগুলি আসিয়াছে,
এমন কল্পনার লেশ পরিশূন্য মেয়ে যদি আমি কখনো দেখিয়াছি। তাহারা ছুটাছুটি করিতেছে, বনের ধার হইতে রান্নার জন্য কাঠ কুড়াইয়া আনিতেছে। মুখে বকুনির বিরাম নাই, কিন্তু একবার কেহ চাহিয়া চারিধারে দেখিল না যে কোথায় বসিয়া তাহারা খিচুড়ি রাঁধিতেছে, কোন নিবিড় সৌন্দর্য ভরা বনানী প্রান্তে। একটি মেয়ে বলিল, টিন কাটার ঠুকবার বড্ড সুবিধে এখানে না, কত পাথরের নুড়ি। আরেকটি মেয়ে বলিল, ওহ কি জায়গা, ভালো চাল কোথাও পাবার জো নেই, কাল সারা টাউন খুঁজে বেরিয়েছি, কি বিশ্রী মোটা চাল, তোমরা আবার বলছিলে পোলাও খাবে। ইহারা কি জানে যেখানে বসিয়া তারা রান্না করিতেছে তার 10-20 হাতের মধ্যে রাত্রের জ্যোৎস্নায় পরীরা খেলা করিয়া বেড়ায়। ইহারা সিনেমার গল্প শুরু করিয়াছে। পূর্ণিমায় কাল ও রাত্রে তাহারা সিনেমা দেখিয়াছে, তা নাকি যৎপরণাস্তি বাজে, এই সব গল্প। সঙ্গে সঙ্গে কলিকাতার সিনেমার সঙ্গে তাহার তুলনা করিতেছে। ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, এ কথা মিথ্যে নয়। বৈকাল 5টার সময় ইহারা চলিয়া গেল। যাইবার সময় কতগুলি খালি জমাট দুধের ও জ্যামের টিন ফেলিয়া রাখিয়া গেল। লকটুলিয়া জঙ্গলের গাছপালার তলায় সেগুলি আমার কাছে কি খাপ ছাড়াই না দেখাইতেছিল। শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক 7ম পর্ব। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর হ্যাঁ, সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।